নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আপনারা হয়তো শুনেছেন ঢাকাস্থিত ইউরোপের তিনটি দেশ ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের আরও কয়েকটি দেশের ঢাকাস্থিত রাষ্ট্রদূতরা এখন দিল্লিতে আছেন। তারা কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসেননি, তবে সবাই আলাদাভাবে কিন্তু একসাথে এসেছেন ভারতীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে। তারা নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কথা বলেছেন। একই ধরনের কূটনৈতিক ব্যস্ততায় ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর, যিনি শুধু রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ এশিয়ায় আমেরিকার ভারপ্রাপ্তও বটেন। তিনি জয়শঙ্কর, ডোভাল এবং অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পর্যন্ত দেখা করেছেন। এতে ইঙ্গিত মেলে যে এটি কোনো একক দ্বিপাক্ষিক ঘটনা নয়, বরং বৃহত্তর কৌশলগত আলাপ চলেছে সবার মধ্যে। আলাপ যে চলেছে এবং সে আলাপ যে রীতিমতো অস্বাভাবিক, মানে স্বাভাবিক নয়, সেটা সবার একযোগে দিল্লি ছুটে আসা দেখে বুঝতে অসুবিধে হয় না। এখন প্রশ্ন, তারা সেখানে কি করছেন? আলাপ হয়ে থাকলে কি আলাপ হয়েছে? ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এর মূল কারণ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও আসন্ন বাণিজ্য ঝুঁকি নিয়ে একটা কনসার্টেড এফর্ট, একটা সমন্বয় করা। বিশেষ করে ইউরোপীয় বাজারে বাংলাদেশের বাণিজ্য সুবিধা, শ্রম অধিকার, মানবাধিকার, নির্বাচন, আইসিটি বা ট্রাইব্যুনালে, মানে যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, সেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচার ও মৃত্যুদণ্ডের ইস্যু, এসব বিষয় ছিল এই আলোচনার মধ্যে। এবং এ খবর দিচ্ছে ভারতের প্রথিতযশা বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া। ভারতের দিক থেকে এই কূটনৈতিক যোগাযোগের আরেকটি উদ্দেশ্য ছিল আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য নীতি এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করা ও বাংলাদেশে নতুন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা। আওয়ামী লীগকে নিয়ে যে নির্বাচন, সে বিষয়ে পশ্চিমের দেশগুলোর সঙ্গে আলোচনা করে এক সারিতে নিয়ে আসা। বলা বাহুল্য, আলোচনা হয়েছে। সেই আলোচনায় গৃহীত সিদ্ধান্ত, আবার বলছি, সেই আলোচনায় গৃহীত সিদ্ধান্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গর নিজে পৌঁছে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। একদিকে যখন এই বৈঠক হচ্ছে, তখন চীনের পররাষ্ট্রমন্ত্রী আবার রয়েছেন দিল্লিতে। আবার অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন রয়েছেন চীন সফরে। খুব বিরল পরিস্থিতি মনে হচ্ছে নাকি? মনে হচ্ছে না যে একটা বড় কিছু হতে চলেছে? কি চলছে রাজনীতির এই দাবা খেলায়? আমরা আসব সেই আলোচনায়। একটা দেশ, দুটো অর্থনৈতিক স্তম্ভ, তিনটি পরাশক্তির নজর, আর একটি সরকার যে বুঝতেই পারছে না, তার জ্ঞানই নেই, দেখার চোখ নেই যে তার চারপাশে কোন জাল বোনা হচ্ছে। বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার এই ছোট্ট দেশটি আজ পরিণত হয়েছে একটি ভূ রাজনৈতিক দাবার বোর্ডে, যেখানে ভারত, আমেরিকা, ইউরোপ এবং চীন প্রত্যেকে চাইছে নিজের ঘুঁটি সাজাতে।
আর মাঝখানে দাঁড়িয়ে আছেন তারেক রহমান, লন্ডন থেকে ছুটে এসে হঠাৎ বসে যাওয়া একজন প্রধানমন্ত্রী, এবং বলা যায় যোগ্যতাহীন প্রধানমন্ত্রী। একমাত্র তার যে যোগ্যতা আছে সেটা তিনি তারেক জিয়া হচ্ছেন জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান। এবং এর একটার পর একটা কূটনৈতিক ভুল বাংলাদেশকে ঠেলে দিচ্ছে এক অজানা অন্ধকারের দিকে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই পর্দার আড়ালের খেলা, যা বাংলাদেশের 18 কোটি মানুষ জানেন না, কিন্তু যার ফলাফল পড়বে এই 18 কোটি মানুষেরই জীবনে। আলোচনায় যেতে গেলে প্রথমে বুঝতে হবে বাংলাদেশের অর্থনীতি ও তার মূল কাঠামোটা, কারণ একটা দেশের অর্থনীতির ওপরে দাঁড়িয়ে থাকে সেই দেশের স্থায়িত্ব। একটি দেশের অর্থনীতি যখন মাত্র দুটি বিষয়ের ওপর দাঁড়িয়ে থাকে তখন সেটা শক্তি হয় না, সেটা হয় দুর্বলতা। বাংলাদেশের সেই দুটি স্তম্ভ হলো, এক, বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স, এবং দুই, রেডিমেড গার্মেন্টস রপ্তানি। রেমিট্যান্সের কথা বলতে গেলে 2026 সালের প্রথম 8 মাসেই এসেছে $22 বিলিয়ন বেশি রেমিট্যান্স। কত? $22 বিলিয়ন। এটা বিশাল অঙ্ক। এই রেমিট্যান্সই এখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখছে। কিন্তু সেখানেও যে অশনি সংকেত, আরব সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে বাংলাদেশি শ্রমিকদের ফেরত পাঠানো শুরু হয়েছে। পুশব্যাক চলছে ভারত থেকেও কিন্তু কম রেমিট্যান্স যায় না বাংলাদেশে। রেমিট্যান্সের স্রোত কমতেই থাকবে। আর গার্মেন্টস, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 85% আসে এই একটি খাত থেকে। 40 লাখ শ্রমিক, যাদের বেশিরভাগ নারী, তারা এই শিল্পের উপরে নির্ভর করেন। কিন্তু সমস্যা হলো এই দুটি স্তম্ভের একটিও আজ সম্পূর্ণ নিরাপদ নয়। গার্মেন্টস রপ্তানির বাজার, সেটা এখন চারদিক থেকে ঘেরাও হয়ে আসছে। আর এই ঘেরাওয়ের পেছনে কারা? ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকাও। কিভাবে? দেখুন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নে বিনা শুল্কে পোশাক রপ্তানি করে আসছে। এই সুবিধার নাম EBA, মানে এভরিথিং বাট আর্মস। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ এই বিশেষ সুবিধা পেত, কিন্তু এখন বাংলাদেশ সেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার দ্বার প্রান্তে। 2026 সালে আনুষ্ঠানিকভাবে উত্তরণ হবে এবং এর ফলে খুব শিগগিরই 1-2 বছরের মধ্যেই এই শুল্কমুক্ত সুবিধা বন্ধ হয়ে যাবে বাংলাদেশের জন্য। সেদিন থেকে বাংলাদেশের পোশাকে ইউরোপে বসবে 12% পর্যন্ত শুল্ক। এটা একটা ধাক্কা, কিন্তু আসল বিপদটা এসেছে অন্য দিক থেকে। 2026 সালের জানুয়ারিতে স্বাক্ষর হয়েছে ভারত ইউরোপিয়ান ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এই চুক্তিকে নিজেই বলেছেন মাদার অফ অল ডিলস, সব চুক্তির মা। এর সাথে সাথে আলাদাভাবে আবার ব্রিটেনের সাথেও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে ভারত। এই চুক্তির মানে কি? মানে হলো ভারতের পোশাক এখন ইউরোপের বাজারে শূন্য শুল্কে, মানে বিনা শুল্কে ঢুকবে। যে বাজারে বাংলাদেশ তার সুবিধে হারাচ্ছে, সেই বাজারে ভারত পাচ্ছে নতুন সুবিধে। এর পরিণতি 2026 সালের জানুয়ারিতে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি কমে গেছে। এই জানুয়ারিতে কমেছে 25%। একটি মাত্র মাসে
48 কোটি ইউরো উধাও হয়ে গেছে এবং চলতি অর্থ বছরে সার্বিকভাবে রপ্তানি কমেছে বাংলাদেশের প্রায় 7%। এখন একটু ভাবুন, ইউরোপের বাজারে বাংলাদেশ শুল্কের মুখোমুখি আর ভারত পাচ্ছে শুল্ক মুক্ত প্রবেশ অধিকার। এই সমীকরণে কে জিতবে? এবার আসুন আমেরিকার কথায়। আটলান্টিকের ওপার থেকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বাংলাদেশের জন্য একটি বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে। শুল্ক 37% থেকে কমিয়ে 19% নামিয়ে আনার কথা হয়েছে। এটা শুনতে ভালো, কিন্তু শর্তগুলো দেখুন। আমেরিকা চায় বাংলাদেশ তার পোশাক শিল্পে আমেরিকার তুলো ব্যবহার করবে। এর মানে ভারতীয় সুতোর ওপর নির্ভরশীলতা কমাতে হবে, সাপ্লাই চেন ঘুরিয়ে দিতে হবে। তাতে বাংলাদেশের কী হবে? এক, পরিবহন ব্যয় বাড়বে, খরচ বাড়বে, আর খরচ তো বাড়বেই, তার সঙ্গে সময় বাড়বে মাল আসার, প্রোডাক্ট তৈরির। কিন্তু আরও বড় শর্ত হলো কৌশলগত। বলা হয়েছে চীনের সঙ্গে সামরিক সম্পর্ক রাখলে এই সুবিধা থাকবে না। আর এখানেই তারেক সরকার পড়েছে একটা অদ্ভুত ফাঁদে। একদিকে তারেক সরকার চীনের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করছে, চীনা যুদ্ধ বিমান কেনার আলোচনা চলছে, চীনা বিনিয়োগ আসছে। অন্যদিকে বাংলাদেশের 40 লাখ গার্মেন্টস কর্মীর রুটি নির্ভর করছে আমেরিকা ও ইউরোপের বাজারের ওপর। আবার সেই বাজারেও কিন্তু, বিশেষত ইউরোপের বাজারেও, চীনা পোশাক তাদের সামনে বড় বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই দুটো একসঙ্গে চালানো যায় না। আমেরিকা গার্মেন্টস কর্মীদের ওপরে যে আমেরিকা যে চাপ সৃষ্টি করছে, ইউরোপের চাপ সৃষ্টি করছে, আবার চীন সেখানে চলে আসছে। এই দুটো একসঙ্গে মেকআপ করা যায় না। কূটনীতির পরিভাষায় বলে, ইউ ক্যানট ডান্স অ্যাট 2 ওয়েডিংস উইথ 1 পেয়ার অফ লেগস। এক রাত্রে 2 জায়গার বিয়েতে আপনি গিয়ে নাচের প্রোগ্রাম নাচতে পারেন না, একটাকে বেছে নিতেই হবে। আর তারেক সরকার যত দেরি করছে সিদ্ধান্ত নিতে, তত বাড়ছে বিপদ। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভারত কি করছে? সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন ভারত নাকি বাংলাদেশ আক্রমণ করে রংপুর দখল করবে শিলিগুড়ি করিডর প্রশস্ত করার জন্যে। এই তত্ত্ব আমার মনে হয় বাস্তবসম্মত নয়। আবার বলছি, রংপুর দখলের সম্ভাবনা আছে ভারতের। আমি নিজেই একটি করেছি এখানে এপিসোড, সেখানে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে অগ্রগণ্য একজন, তিনি ভারত কার্নাড। তিনি নিজে বলেছেন যে রংপুর দখল করে কিংবা রংপুর কিনে নিয়ে ভারতের চিকেন নেককে বড় এলিফ্যান্ট স্নেক করা উচিত। কিন্তু এই তত্ত্ব বর্তমানে দেখা যাচ্ছে এটা কিন্তু বাস্তবসম্মত নয়। কারণটা কি? দেখুন, ভারত যদি সত্যি রংপুর দখল করে শিলিগুড়ি করিডর চওড়া করতে চাইতো, তাহলে সেই করিডরকে ঘিরে এত দুর্ভেদ্য দুর্গ তৈরি করতো না। আপনারা শুনেছেন ওখানে ওই শিলিগুড়ি করিডরের মাটির নিচে দিয়ে, এবং মাটির নিচে দিয়ে মানে 50 থেকে 60 ফুট মাটির নিচে সেখানে কংক্রিটের 6 ফিট লেন তৈরি হচ্ছে, এবং যে লেন দিয়ে যাবে সেখানে ট্রেন লাইনের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ব্যবস্থা থাকবে, এবং এটা এত সুরক্ষিতভাবে তৈরি হচ্ছে যেখানে ওই ব্লাস্টার বোম, সেই বোমও সেখানে পড়ে সেখানে কিছু করতে পারবে না। এমনকি সেখানে পারমাণবিক আক্রমণের হাত থেকে পর্যন্ত এই জায়গা রেহাই পাবে। এইভাবে তৈরি করছে। তো ভারত যদি রংপুর দখল করে জায়গাটাকে চওড়া করতে যেত, তাহলে এত লক্ষ কোটি টাকা খরচ করে, মানে এই টোটাল প্রজেক্টের পরিমাণ যা শোনা গেছে সেটা 1 লক্ষ কোটি টাকার উপরে, এই এত খরচ করে এই উত্তর শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক তাকে সুরক্ষিত রাখার চেষ্টা করতো না। আবার এর সাথে সাথে আরও একটা খবর আসছে, সেটা হচ্ছে আপনারা জানেন, সেটা যে আসামের ওখান দিয়ে ব্রহ্মপুত্র নদীর নিচে দিয়ে, সেখান দিয়ে যেমনভাবে কলকাতায় গঙ্গার নিচে দিয়ে
মেট্রো লাইন চলে গেছে, ওখানে ব্রহ্মপুত্রের নিচে দিয়ে সেখানেও লক্ষ কোটি টাকা খরচ করে সেখানটাতেও তার ব্রহ্মপুত্রের নিচে দিয়ে লেন তৈরি করার, সেখানেও 6 লেন ব্যবস্থা তৈরি করা হচ্ছে। দিয়ে এই সমস্ত কিছু তৈরি করা হচ্ছে উত্তর পূর্বকে সুরক্ষিত রাখার জন্যে। এখন রংপুরকে দখল করে যদি চওড়া করার প্রশ্ন উঠত, তাহলে এত সব করার কোনো দরকারই ছিল না। নতুন করে 4-4টে সামরিক ঘাঁটি তৈরি করেছে ভারত উত্তর পূর্বে, দরকারই ছিল না সেগুলো তৈরি করার। যদি রংপুরকে দখল করে যদি এই কাজটা করত, তাহলে কি দরকার ছিল? সুতরাং এই করিডোর যে এত সুরক্ষিত, এর জন্যে প্রতিবেশী দেশের সামরিক অভিযানের কোনো যুক্তি নেই। আর সামরিক অভিযান মানে আন্তর্জাতিক নিন্দার ঝড়, আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট, এবং চীন, পাকিস্তান, তুরস্ককে বাংলাদেশের সামরিক উপস্থিতির জন্যে আমন্ত্রণ দেয়া। এই তিনটির একটিও ভারত চাইবে না। আর ভারত তার অর্থনীতিকে এখন তৃতীয় অর্থনীতি হতে চায় বিশ্বে। সুতরাং ভারত কোনো ঝুঁকি এখন নেবে না, কোনো রকম সামরিক অভিযানে ভারত যাবে না। তাহলে ভারতের কাছে কি অস্ত্র আছে? অস্ত্র আছে অর্থনৈতিক চাপ। এই চাপ নীরব, ধারালো, এবং এই চাপকে কেউ অস্বীকার করতে পারবে না। ট্রানজিট সীমিত করো বাংলাদেশের সাথে, জল বন্টন চুক্তি ঝুলিয়ে রাখো, অর্থনৈতিক চাপ দাও। ভারত ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দিয়ে বাংলাদেশের বাজার কুঁচকে দাও, বাংলাদেশের রপ্তানির রুট কঠিন করো। আর বাকি কাজটা তো করে দেবে আমেরিকা। বাংলাদেশ যেই চীনের কাছে ঘেঁষবে, এক এক করে আমেরিকার গোপন চুক্তির ফাঁসটা বাংলাদেশের গলায় শক্ত হয়ে লেগে যাবে। কিন্তু এগুলো দেখতে কিন্তু যুদ্ধ নয়, কিন্তু ফলাফল যুদ্ধের মতোই ভয়ঙ্কর। আর তারেক সরকার ক্ষমতায় আসার পর ভারতের বাড়ানোর সহযোগিতার হাত ফিরিয়ে দিয়েছে, ধরেছে চীনের হাত, পাকিস্তানের হাত। এরপর ভারত প্রেমের হাত বাড়াবে ভারত, এমন ভাবনা বোকাদের হতে পারে, কিন্তু যারা সামান্যতম রাজনৈতিক বুদ্ধি, কূটনৈতিক বুদ্ধি আছে, তাদের হবে না। এমনকি ভারতীয় বিশ্লেষকদের একটা অংশ তো প্রকাশ্যেই অভিযোগ করছেন যে তারেক ক্ষমতায় আসার আগে ভারতের সঙ্গে গোপন সমঝোতা করেছিল, যা তিনি এখন মানছেন না। এই অভিযোগ প্রমাণিত নয়, কিন্তু ডাল মে যে কুছ কালা হ্যায় সেটা বোঝা যায়। আর এটুকু পরিষ্কার, ভারত বাংলাদেশ সম্পর্ক এখন অবিশ্বাসের দেয়ালে আটকে আছে। এই পরিস্থিতিতে আলোচনায় এসেছে নতুন করে নির্বাচন করার প্রস্তাব, সব দলকে নিয়ে, এমনকি আওয়ামী লীগকে নিয়ে, যে নির্বাচনের দাবি গত 1.5 বছর ধরে করে আসছে ভারত। দিল্লির কূটনৈতিক মহলের খবর, আমেরিকা ও ইউরোপের ডিপ্লোম্যাটরা এ বিষয়ে ভারতের সঙ্গে এবার সহমত হয়েছেন, এবার দিল্লিতে। আর এর ফলে জোরদার হয়েছে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা। শেখ হাসিনা ঘোষণা করেছেন বর্ষার পরে দেশে ফিরবেন। বাস্তবতাও সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক সংকেত না পেলে শেখ হাসিনা এতটা নিশ্চিত হয়ে ফেরার কথা বলতেন না। এই যেন 24-এর হাসিনা বিদায়ের বিপরীত প্রতিক্রিয়ার ছবি দেখছি। সেবার আমেরিকার স্বার্থে সায় দিয়ে হাসিনা বিরোধী অভ্যুত্থানকে সমর্থন দিয়েছিল। এই দেশগুলো হাসিনা বিরোধী অভ্যুত্থানকে সমর্থন দিয়েছিল। এখন গত 2 বছর ধরে মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানের সরকারের দেশের অপশাসনের রেকর্ড দেখে তারা এতটাই তিতিবিরক্ত যে তারাই আবার হাসিনাকে ফেরত চাইছেন। তারা মাঠ পর্যায় থেকে এমন রিপোর্টও এনেছেন যে জুলাই অভ্যুত্থানকে বিপ্লব না বলে মানুষ এখন এটাকে ষড়যন্ত্র বলছে, এবং এদের সংখ্যা খুব একটা কম নয়। এর একটাই অর্থ,
মানুষ বলছে এর চেয়ে শেখ হাসিনার আমল অনেক ভালো ছিল। অর্থাৎ হাসিনার ফেরার জমি তৈরি, যেমন দেশে তেমন আন্তর্জাতিক আঙিনায়। তার এই ফেরার পথে যেমন অবদান মোহাম্মদ ইউনূসের, তেমন অবদান তারেক রহমানের। ইউনূসের যেমন লক্ষ্য ছিল দেশ উচ্ছন্নে যায় যাক, হাসিনা এবং আওয়ামী লীগকে খতম করো, ভারতকে খতম করো, একই লক্ষ্য তারেক রহমানের। সেই সঙ্গে যুক্ত হয়েছে তীব্র ভারত বিরোধিতার সঙ্গে সুতীব্র চীন এবং পাকিস্তান প্রেম। তারেক রহমান কি কৌশলগত ভুল করছেন? অবশ্যই উত্তরটা হবে হ্যাঁ, এবং সেগুলো ছোট ভুল নয়। প্রথম ভুল চীন পশ্চিম দ্বিধা। তারেক সরকার চীনের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, একই সময়ে পশ্চিমা বাজারের ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা রাখছে। এই দুটো একসঙ্গে চালানো যায় না। আপনি চীনের সামরিক ছায়া থেকে আমেরিকা ও ইউরোপের বাজারে সুবিধা পাবেন শুল্কমুক্ত আশা করতে পারেন না। আর এই দ্বিধাই বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত ব্যর্থতা। তারেকের দ্বিতীয় ভুল ভারতকে অপ্রয়োজনীয়ভাবে চটানো। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ রাখা মানে ট্রানজিটে চাপ, জল বন্টনে টানাটানি এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ বাণিজ্য বন্ধ। এমনকি সামনে আসছে নেপাল থেকে যে ভারতের গ্রিড ব্যবহার করে বিদ্যুৎ আনার ব্যবস্থা, সেটাও ভারত বন্ধ করে দেবে। ইতিমধ্যে 20 মেগাওয়াট বন্ধ করে দিয়েছে। এই ক্ষতি দীর্ঘমেয়াদে পুষিয়ে নিয়ে দেয়া কঠিন। তারেক রহমানের তৃতীয় ভুল জামাতের সঙ্গে জোটে না থেকেও জামাতি আদর্শ অনুসরণ করে চলা। বাংলাদেশে ক্রমশই যে আজ সন্ত্রাসী গোষ্ঠীদের, মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীদের বলবলাও শুরু হয়েছে, সেটা সরকারের প্রত্যক্ষ মদতে, যেটা ইউরোপ পশ্চিমা দেশগুলো সমর্থন করছে না। তাহলে বাংলাদেশের সামনে কি আছে? 3টি সম্ভাব্য পথ। প্রথম পথ, তারেক সরকার যদি অর্থনৈতিক সংকট সামলাতে পারে, পশ্চিমা বাজার ধরে রাখতে পারে এবং ভারতের সঙ্গে ন্যূনতম কার্যকর সম্পর্ক যদি তৈরি করতে পারে, তাহলে সরকার টিকে থাকবে এবং ধীরে ধীরে শক্ত হবে। দ্বিতীয় পথ, যদি গার্মেন্টস রপ্তানি ধসে পড়ে, বেকারত্ব বাড়ে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যায়, ভারতের চাপ নানা দিক দিয়ে ফাঁসের মতো আসে বাংলাদেশের গলা চেপে ধরতে, তাহলে রাস্তায় মানুষ নামবে, মধ্যবর্তী নির্বাচনের চাপ তৈরি হবে। তৃতীয় পথ, সামরিক হস্তক্ষেপ। বাংলাদেশের ইতিহাসে যেটা অত্যন্ত স্বাভাবিক, তবে লম্বা সময় নয়, বড়জোর 2 বা 3 বছরের জন্য। সাউথ ব্লক থেকে খবর পাচ্ছি এই তৃতীয় পথটি নাকি এখনকার জন্য সবচেয়ে সম্ভাব্য। শেখ হাসিনার মৃত্যুদণ্ড স্থগিত রাখার জন্যে দেশের সুপ্রিম কোর্টে নাকি শীঘ্রই শেখ হাসিনার পক্ষ থেকে মামলা দায়ের হবে এবং সেনার একটি বড় গোষ্ঠী, বড় অংশ শোনা যাচ্ছে, তার মধ্যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও আছেন, তিনিও চাইছেন যে তারেক রহমানের এই সরকারের সপক্ষে নয়, এই সরকার চলে যাক। ইতিমধ্যে ভারতের আর্ম টুইস্টিং আরও শক্ত হবে। বাংলাদেশের অর্থনীতি বিপুল চাপে পড়তে চলেছে, আর সেই পরিস্থিতিতে কি হবে সেটা নির্ভর করবে বাংলাদেশের 40 লাখ গার্মেন্টস কর্মী, প্রবাসী শ্রমিক এবং জনগণের ওপর। ইতিহাস বলে বাংলাদেশের সব পরিবর্তন এসেছে খালি পেটের আর্তনাদ থেকে। পর্দার আড়ালে খেলাটা কিন্তু চলছে, খেলা শুরু হয়ে গেছে, খেলা চলছে। এপিসেন্টার এখন দিল্লি। ভারত খেলছে অর্থনৈতিক চাপের খেলা, আমেরিকা খেলছে শর্তের খেলা, ইউরোপ খেলছে বাজার সংকোচনের খেলা, মানবাধিকার রক্ষণের খেলা, ইনক্লুসিভ নির্বাচনের খেলা। আর চীন খেলছে বিনিয়োগের জাল দিয়ে বাংলাদেশকে চেপে ধরার খেলা।
মাঝখানে বাংলাদেশ, একটি দেশ যার অর্থনীতির দুটো স্তম্ভ, একটি অনভিজ্ঞ সরকার এবং কোটি মানুষের স্বপ্ন। তারেক রহমানের সরকার যদি এই জটিল সমীকরণ না বুঝে শুধু দলীয় স্বার্থের রাজনীতি করতে থাকে, তাহলে বাংলাদেশকে একটি গভীর সংকটের মধ্যে দিয়ে যেতে হবে, এবং সেই সংকটের মূল্য যত না দেবেন রাজনীতিবিদরা, তার থেকে বেশি দিতে হবে সাধারণ মানুষকে। ইতিহাস কিন্তু তৈরি হচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত কমেন্টে লিখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের বিশ্লেষণ, নিরপেক্ষ বিশ্লেষণ আপনি আর কোথাও পাবেন না। আপাতত রাখছি, ধন্যবাদ।